প্রিয় দর্শক, আজকে চলে এলাম আবার নতুন কিছু সংবাদ নিয়ে। আমি এসকে সমীর, আমার চ্যানেল ইনফো প্লাস 24 থেকে। আজকের উল্লেখযোগ্য সংবাদগুলো আমি এখন পরিবেশন করছি, হেডলাইন এবং পরবর্তীতে বিশ্লেষণ করব সংবাদগুলো। আপনারা দেখতে থাকুন। আমি প্রথমেই আসছি প্রথম আলোর নিউজ নিয়ে। প্রথম আলোর আজকের একটি শিরোনাম দেখছি, শরিকদের নিয়ে নতুন চিন্তা বিএনপির। তারপরে ইত্তেফাকের আরেকটি হেডলাইন দেখছি, হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট। এরপর প্রথম আলোর আরেকটি শিরোনাম আছে, বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। এরপর ঢাকা পোস্টের আরেকটি হেডলাইন হচ্ছে, ট্রাইব্যুনালের নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইউনুর আবেদন। আজকের পত্রিকার আরেকটি সংবাদ, 25 তারিখ ইনশাল্লাহ দেশে চলে যাচ্ছি, নিজেই বললেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীদের জন্য অত্যন্ত খুশির সংবাদ, 25 তারিখে চলে আসছেন উনি। বাংলা ট্রিবিউনে নিউজ হেডলাইন দেখছি, দুপুরের পর ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। যুগান্তরের একটি নিউজ দেখছি, প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। এই কয়েকটি পত্রিকার আজকের উল্লেখযোগ্য অংশগুলো আমি তুলে ধরলাম, হেডলাইনগুলো। এবার আমি একটু বিশ্লেষণ করি ছোট ছোট করে, পুরো সংবাদ পড়বো না, অল্প করে আমি জাস্ট তুলে ধরছি। যেমন প্রথম আলোর শরিকদের নিয়ে নতুন চিন্তা বিএনপির সংবাদটি একটু পর্যালোচনা করি। সংবাদটি একটু পড়ছি আমি। এতদিন যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপির জোটগত বা ঐক্যবদ্ধ নির্বাচনের যে চিন্তা ছিল তা কিছুটা পরিবর্তন এসছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে বলেছে, নির্বাচনের শরিক দলগুলোর সঙ্গে বিএনপির কোনো নির্বাচন জোট হচ্ছে না। কিছু আসনে সমঝোতা হবে, তারই অংশ হিসেবে শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এছাড়া শরিকদের ছাড় দেওয়া হবে, এমন কোনো আসনে বিএনপি প্রার্থী ঘোষণা দিয়ে দিলে তাদের সরিয়ে দেওয়া হবে। এর বাইরে কিছু আসনে প্রার্থিতা উন্মুক্ত থাকবে, যেখানে শরিক দলগুলো চাইলে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। পরবর্তী ইত্তেফাকের যে সংবাদটি দেখলাম, যে হাদির শারীরিক অবস্থা সর্বশেষ আপডেট, এটা সবাই খুব উদ্গ্রীব বিষয়টা জানার জন্য। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন বলে জানা গেছে। এটা বুধবার 17 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে জানানো হয়, শরীফ ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে, তার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। প্রথম আলোর আরেকটি সংবাদ পড়েছিলাম, বাংলাদেশ হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। এবার গতদিন তো দেখেছিলাম যে বাংলাদেশ ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে, আজ দেখছি ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের 2 দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। বিস্তারিত আসছে, আরো ডিটেলস নিউজটা আসবে। ঢাকা পোস্টের একটি হেডলাইন দেখছি, ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন। 24 জুলাই আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ার 6 হত্যা, উস্কানি, ষড়যন্ত্র 8টি অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চলছে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ। তবে এই বিচারকার্য টেলিভিশনে সম্প্রচারের জন্য সরাসরি নিজেই আইনজীবীর মাধ্যমে আর্জি জানিয়েছেন তিনি। রবিবার 17 ডিসেম্বর বেলা 11টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আবেদন করেন ইনুর আইনজীবী মঞ্জুরুল হক চৌধুরী। এ বিষয়ে শুনানির পর পরবর্তী নির্দেশনা পাওয়া যাবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহমেদ সহ অন্যরা।
একটা বিস্তারিত নিউজ আরও আছে। আজকের পত্রিকার একটা হেডলাইন দেখছি, 25 তারিখ ইনশাল্লাহ দেশে চলে যাচ্ছি, নিজেই বললেন তারেক রহমান। অত্যন্ত আনন্দের সংবাদ বিএনপি কর্মীদের জন্য। 25 তারিখ চলে আসছেন, তিনি যেটি বক্তব্যে বলেছেন জনাব তারেক রহমান, 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবার নিজেই তা জানালেন। মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার 16 ডিসেম্বর যুক্তরাজ্যে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তারিখ নিশ্চিত করেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রত্যাবর্তনের কথা জানিয়েছিলেন। যুক্তরাজ্যের লন্ডন দ্য সিটি প্যাভিলিয়ন হলে আয়োজিত এই আলোচনা সভায় তারেক রহমান বলেন, আপনাদের সঙ্গে বহুদিন ছিলাম, 17 বা প্রায় 18 বছর আপনাদের সঙ্গী ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। তারেক রহমান দেশে ফেরার ঘোষণার সঙ্গে সঙ্গে মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের হর্ষধ্বনি দিয়ে ওঠেন। এদিকে নিজের বিদায়ের দিন বিমানবন্দরে ভিড় না করার জন্য যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি জোর দিয়ে বলেন, এটি বাংলাদেশের সব মানুষের সম্মিলিত অর্জন। এটা ছিল তারেক রহমানের একটা বিশেষ নিউজ। বাংলা ট্রিবিউনের একটা হেডলাইন পড়েছিলাম, দুপুরের পর ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। আরও একটা বড় সংবাদ, চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার 17 ডিসেম্বর দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশ ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর 2টার পর আর কোনো কার্যক্রম চলবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের বুধবার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাদের জন্য পরবর্তী সময়ে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তা অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মার্চ টু হাই কমিশন কর্মসূচি পালন করবে 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য। বুধবার 17 ডিসেম্বর বিকাল 3টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই কর্মসূচি শুরু হবে। এর আগে মঙ্গলবার 16 ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই কারণে মূলত ওনারা ভিসা সেন্টার বন্ধ রাখবেন সম্ভবত। এরপর যুগান্তরে একটি হেডলাইন পড়েছিলাম, প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। পাবনায় দিবালোকে বীরু মোল্লা 65 নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার 17 ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলায় লক্ষ্মীকুণ্ড ইউনিয়নের কামলাপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা উপজেলার কমলাপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল মোল্লার ছেলে ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় নিহত চাচাতো ভাই জহুরুল মোল্লাকে অভিযুক্ত করেছে স্বজনরা। অভিযুক্ত জহুরুল মোল্লা একই এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে। নিহত মিরু মোল্লার ছেলে রাজীব মোল্লা জানান, আমার বাবা বীরু মোল্লা ও জহির মোল্লা সম্পর্ক চাচাতো ভাই। আসলে এটা মনে হয় পারিবারিক দ্বন্দ্ব ছিল, সেই কারণেই হত্যাটা হয়েছে। প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এমন একটা ঘটনা ঘটে গেছে। যাই হোক, আজকের উল্লেখযোগ্য সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আরও অনেক সংবাদ আছে, আপনারা বিস্তারিত সংবাদগুলো অন্যান্য পত্রিকা অনলাইন পোর্টাল থেকে পাবেন। আপনারা সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।